নির্বাচন নিয়ে নানা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে এখন প্রকাশ্য অবস্থান আমরা একেবারে দেখতে পাচ্ছি বিভিন্ন দলের। জামাত এরই মাঝে আন্দোলনের ঘোষণা দিয়েছে। আজকে জামাতের একটা প্রতিবাদ মিছিল হওয়ার কথা থাকলেও তারা সেটা শেষ মুহূর্তে গতকালকে রাতে তারিখ পরিবর্তন করেছে। সেই প্রতিবাদ মিছিলের ইস্যু ছিল জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এগুলো আইনে রূপান্তর করা এবং তার ভিত্তিতে নির্বাচন করা। যে দাবি এই সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে বলে অন্তত আমার মনে হয় না। এনসিপি ঘোষণা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন না করে এবং গণভোটের মাধ্যমে বাস্তবায়ন না করে কোনোভাবেই নির্বাচন হতে দেয়া হবে না, নির্বাচনে যাবে না। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, জামাতের এক নেতা স্পষ্ট বলে দিয়েছেন যে এই জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এগুলো বাস্তবায়িত না করে নির্বাচনের পথে যেতে চাইলে সেই নির্বাচন প্রতিহত করা হবে। এরকম অবস্থায় সরকারের ঘোষিত ফেব্রুয়ারিতে যে নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিচ্ছে সেটা অনিশ্চিত হয়ে পড়েছে বলেই বিভিন্ন বোদ্ধামহল মনে করছেন। এরই মাঝে চমকপ্রদ একটা কথা বলার চেষ্টা করেছেন জনপ্রিয় উপস্থাপক, যিনি তৃতীয় মাত্রার মাধ্যমে, চ্যানেল আয়ের তৃতীয় মাত্রার মাধ্যমে বহু বছর ধরে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মুখ এবং জনপ্রিয় মুখ, সাংবাদিক জিল্লুর রহমান বলার চেষ্টা করেছেন এই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তার ভবিষ্যৎবাণী এবং এটাও উল্লেখ করার চেষ্টা করেছেন যে তিনি এ পর্যন্ত যত বিষয়ে কথা বলেছেন কিংবা ভবিষ্যৎবাণীগুলো করেছেন সেই বিষয়গুলো শেষ পর্যন্ত কোন দিকে গেছে। এরকম একটা সিচুয়েশনে কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন জিল্লুর রহমান, তার মতামত যদি সত্য হয় তাহলে কোন পরিস্থিতির দিকে যাবে দেশ, সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, চলে যাই মূল আলোচনায়। যেটা বলছিলাম জিল্লুর রহমানের উক্তির কথা। জিল্লুর রহমান যেটা উক্তি করেছেন সেটা নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটা নিউজও করেছে। তিনি সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে বেশ কিছু কথা বলেছেন নির্বাচন কেন্দ্রিক। সেখানেই তিনি একটা কথা বলেছেন যেটা নিয়ে কালের কণ্ঠ শিরোনাম করেছে, বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছি না। জিল্লুর রহমান অর্থাৎ স্পষ্ট বলে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কি বললেন তিনি, কি বলেছিলেন ইউটিউব চ্যানেলে? তিনি বলেছিলেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি না। এটা শুনলে খটকা লাগবে, সরকার অসন্তুষ্ট হবে, বিএনপিও অসন্তুষ্ট হবে, আরও নানান জন আমাকে নানাভাবে তিরস্কার করার চেষ্টাও করবেন। ইউটিউব চ্যানেলে এসব কথা তিনি বলেছেন কেউ যদি গত কয়েক বছর ধরে আমার কথা এবং লেখালেখি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন আমি মোটামুটিভাবে যেটা বলেছি রাজনৈতিক পরিস্থিতি সেদিকেই গেছে। এমনকি বিএনপি নেতারা অনেকেই বিশ্বাস করতে চাননি যে শেখ হাসিনার সরকার এভাবে বিদায় নেবে। বলেছেন আমি একথা বহুবার বলেছি যে এই সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। এই সরকার বলতে প্রফেসর ইউনূস সরকারের কথা তিনি বলছেন। গোটা দেশবাসীর দাবি একটা নিরপেক্ষ নির্বাচন এবং সেটা অবশ্যই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আমি স্পষ্ট করেই বলি এই সরকার কোনো অবস্থাতেই নিরপেক্ষ নয়। অর্থাৎ স্পষ্ট বলে দিয়েছেন, ঘোষণা করলেন যে এই সরকার নিরপেক্ষ নয়, এই সরকার বায়াসড, এই সরকার এক বা একাধিক দলের পক্ষে কাজ করছে। এমনটাই বিভিন্নভাবে আমরা যখন আলোচনা হতে দেখছি তখন জিল্লুর রহমানও সেটাই বলার চেষ্টা করলেন। বলছেন এই সরকারের আশীর্বাদ আছে জাতীয় নাগরিক পার্টির প্রতি, আমার জাতীয় নাগরিক পার্টি নিয়ে কোনো ক্ষোভ নেই, এই তরুণ নেতাদের প্রতিও আমার কোনো ক্ষোভ নেই। অবশ্যই তাদের রাজনীতি, তাদের আচরণ ভঙ্গি, তাদের কর্মকাণ্ড নিয়ে আমার নানা রকমের প্রশ্ন আছে এবং সেটা আমি বিভিন্ন সময় রেখেছি, কিন্তু তাদের যে অবদান সেটাও আমি স্বীকার করি। বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন। এখন তিনি বলছেন, স্পষ্ট করেই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছেন না এবং এটাও বলছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, এই সরকার নিরপেক্ষ নয়, এটাও বলছেন। এই জিল্লুর রহমান আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত বছর আন্দোলনের আগে থেকে আন্দোলন পর্যন্ত, আন্দোলনের শেষ পর্যন্ত
খুবই বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজমে জিল্লুর রহমান যেমন ছিলেন, তেমনি অনেকে এই সমালোচনাও করার চেষ্টা করেন যে শেখ হাসিনার সরকার পতনের পেছনে বাংলাদেশের যে কয়েকজন পেছনের কারিগর হিসেবে কাজ করেছেন নানাভাবে, আন্তর্জাতিক লবিং মেনটেন, আন্তর্জাতিক বিভিন্ন কিছু মেনটেন করা, এই আন্দোলনে অর্থনৈতিক যোগান দেওয়া, নানা কিছুর সঙ্গে জিল্লুর রহমান সম্পৃক্ত ছিলেন এবং অ্যাক্টিভলি সম্পৃক্ত ছিলেন, এই আলোচনা অনেকে করতে চান। কিন্তু আমরা আন্দোলনের পরে যখন বৈষম্যবিরোধী আন্দোলন, তারপরে নবগঠিত এনসিপির নেতাদের কার্যক্রম, সরকারের বিভিন্ন কার্যক্রম, এইসব বিষয়ে আমরা জিল্লুর রহমানের অবস্থান একেবারে ইউটার্ন অবস্থান দেখছি। এই মুহূর্তে যে কজন বিশ্লেষক কিংবা সাংবাদিক এই সরকার এবং এনসিপির নানা কর্মকাণ্ড নিয়ে প্রচণ্ড সমালোচনা মুখর এবং স্পষ্ট বার্তা দিতে চান, তাদের মধ্যে জিল্লুর রহমান অন্যতম। সেই কারণে তিনি কখনো সরকারের বিরাগভাজনও হতে পারেন। এর আগেও রাজনৈতিক সরকারের সময় আমরা দেখেছি যারাই সমালোচনা করে তারাই সরকারের বিরাগভাজন হন। কিন্তু জিল্লুর রহমান যেভাবে স্পষ্ট কথা এখন বলছেন, এখন তার কথাই অনেক সময় আমার মনে হয় যে এক বছর আগে যে আন্দোলনের পেছনে অনেক বেশি শ্রম দিয়েছেন, অনেক বেশি মেধা বিনিয়োগ করেছেন, সেই মানুষটি বোধহয় এক বছর পরে এসে কিংবা 6 মাস পরে এসে বুঝতে পেরেছেন যে যাদেরকে নিয়ে তিনি প্রত্যাশাটা করেছিলেন তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি, পারবেও না। সেরকম অবস্থান তার কথাবার্তা স্পষ্ট করে। এবার তিনি নির্বাচন সরাসরি হবে না ফেব্রুয়ারিতে এমন কথা বললেন। সত্যি কি সেদিকে এগোচ্ছে দেশ? এর আগে আমরা একটা সময় দেখেছি যে অন্তত 10 থেকে 14টি গোয়েন্দা রিপোর্ট, যে গোয়েন্দা রিপোর্টে দেশকে অস্থিতিশীল করা, কোনভাবে কোন পয়েন্টে দেশকে অস্থিতিশীল করা হবে সেরকম একটা গোয়েন্দা রিপোর্ট তিনি প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে এগুলো সবই গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, যেটা আমি ব্যবস্থা করেছি। তারপরে সেগুলো নিয়ে সরকারের অবস্থান কি হয়েছে কিংবা সেগুলো কতটা সত্য হয়েছে সেগুলো আমরা সবাই জানি। খুব যে ব্যাপারগুলো সত্য হয়েছে সেটাও দেখিনি, কিন্তু গোয়েন্দা রিপোর্টগুলো খুব ভয়াবহ গোয়েন্দা রিপোর্ট ছিল। হয়তো সরকার কিংবা গোয়েন্দা বাহিনী তৎপর হওয়ার কারণেই অনেক ধ্বংসাত্মক যে কর্মকাণ্ড থেকে দেশ রক্ষা পেয়েছে। এখন কি হবে? সত্যি কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? বিএনপি আত্মতুষ্টিতে ভুগছে যখন বিএনপির এক নেতা বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ABM সাত্তার যখন বলছেন 8 জন উপদেষ্টা দুর্নীতির সাগরে ভেসে আছেন, যার তথ্য প্রমাণ নথি আমার কাছে রয়েছে, সেটাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সরকার সেগুলোকে প্রত্যাখ্যান করে বিবৃতি দিচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখছি যে বিএনপির মহাসচিব তিনি বলছেন যে সরকারের উপদেষ্টাদের সততা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন নেই। তার মানে হচ্ছে যে ABM সাত্তারের সেই কথাগুলোকে ডিজোন করছে সরাসরি বিএনপি। তার মানে বিএনপি এক ধরনের নতজানু নীতি নিয়ে এগোতে চাচ্ছে, সরকারকে তুষ্ট করা, সরকারকে রাজি খুশি রেখে সামনে এগোনো, যেন যে কোনো মূল্যে নির্বাচনটা অন্তত সরকার দেয়। বিএনপি হার্ডলাইনে যেতে চায় না, নির্বাচনটা চায় এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি নিশ্চিত করেই ক্ষমতায় যাবে, সেই ভাবনা থেকেই তারা এভাবে এগোচ্ছে। কিন্তু গতকালকে আমরা একটা গবেষণা রিপোর্ট দেখছিলাম, যে গবেষণা রিপোর্ট ব্র্যাকের উদ্যোগে করা হয়েছে। সেই রিপোর্টে আমরা দেখেছি বিএনপির জনপ্রিয়তা গত অক্টোবরে সেরকম একটা রিপোর্টে বলা হয়েছিল যে 16% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। এখন এই সময়ে এসে জুন জুলাই আগস্টে এসে রিপোর্ট বলছে 12% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। অর্থাৎ বিএনপির জনপ্রিয়তা কমেছে বলে ওই রিপোর্ট উল্লেখ করছে। জামাতের জনপ্রিয়তাও কমেছে। এনসিপির জনপ্রিয়তা 2% থেকে 2.8% হয়েছে। এনসিপির জনপ্রিয়তা বরং বেড়েছে, যেটা অনেক বেশি কমার কথা ছিল। এবং ভয়াবহভাবে বিএনপি যে আত্মতুষ্টিতে ভুগছে, সেই আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ থাকবে না যদি এই রিপোর্টটা সত্য হয়, যেখানে বলা হচ্ছে যে প্রায় 62-63% জনগণ যারা হয় কাকে ভোট দিতে
দিতে চায় সেই ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে, তারা সিদ্ধান্ত নেয়নি, তারা জানে না কাকে ভোট দিবে অথবা ভোট দিতেই চায় না। এই এই যে বিরাট অংশ যদি কোনো একটা দলের দিকে হেলে যায়, যদি বিএনপি বাদ দিয়ে অন্য কোনো দলের দিকে হেলে যায়, তাহলে বিএনপির আগামীতে সরকার গঠন করাটা সত্য নাও হতে পারে, এরকম বাস্তবতাও হতে পারে। সুতরাং আমার মনে হয় যে রাজনীতিতে আত্মতুষ্টিতে ভোগা কতটুকু ঠিক হচ্ছে সেই ব্যাপারটাও রাজনীতিবিদদের ভাবা উচিত। যে পরিস্থিতি তৈরি হচ্ছে, জামাত আন্দোলনমুখী হয়ে গেছে, এনসিপি জামাতের পরপরই হয়তো এনসিপি আন্দোলনমুখী হয়ে যাবে, নির্বাচন অনিশ্চিত হওয়ার পরিস্থিতি তৈরি হতে যাওয়ার প্রেক্ষাপটে বিএনপি কিংবা যে দলগুলো নির্বাচন চাইছে তাদের অবস্থান কি হবে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখা যাক কি হয়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন কি আদৌ হবে না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।